বলছি দাদা, এখানে সেভেন ওয়ান্ডার্স এর আর কি রয়েছে, মানে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি অদ্রিজা এন্ড ইউ আর ওয়াচিং অদ্রিজার আড্ডাখানা। প্রথমত সবাইকে জানাই বড়দিনের অনেক 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 শুভেচ্ছা এন্ড উইশিং ইউ আ মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর আর বাড়িতে মাসি আর ভাই এসছে। ভাই বলছে যে 25শে ডিসেম্বর আমি যখন কলকাতায় এসেছি আমাকে কোথাও একটা তোকে ঘুরতে নিয়ে যেতেই হবে। তো ওর আবদার হচ্ছে এখন ও যাবে ইকো পার্ক। আমি আর মা আগে কোনোদিনও ইকো পার্ক যাইনি, তো ওখানটাতেই আমরা আজকে যাব। জানি মারাত্মক রকমের ভিড় হবে, কিন্তু ভাইয়ের কথা কি আর ফেলা যায় বলো? তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমরা 11টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ তোমরা জানো ট্রেনের অনেক গন্ডগোল হচ্ছে। 11টা থেকে 11:30 টাইমে অনেকগুলো ট্রেন আছে। তো আমরা নিয়ার অ্যাবাউট 11টার মধ্যে স্টেশনে রিচ করব, বালি অবধি যাব, বালি থেকে নয় শাটল নয় বাস ধরে ইকো পার্ক যাব। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, আর তোমাদের সাথে একবারে ইকো পার্কে গিয়ে দেখা হচ্ছে। লেটস গো। আমরা বালি হল্ট থেকে বাস ধরলাম আর ইকো পার্কের ঠিক গেট নাম্বার 4 ওখানে নামলাম। যারা বালি হল্ট থেকে যাবে তাদের প্রত্যেকটি বাস এখানেই নামাবে। ইকো পার্ক জায়গাটা অনেকটা বড় আর ইকো পার্কে অনেকগুলো গেট আছে। যদি গেট নাম্বার 4 দিয়ে তোমরা প্রবেশ করো তোমাদের সব থেকে ইজি হবে ইকো পার্ক ঘোরার। বাস যেখানে নামাবে তার উল্টো দিকে একটা আন্ডারগ্রাউন্ড সাবওয়ে আছে, সেখান থেকে তোমরা ঠিক গেট নাম্বার 4 এর সামনে পৌঁছে যাবে। গেট নাম্বার 4 এর ওখানে ইকো পার্ক ঢোকার আগে অনেক রকমের খাবার জায়গা আছে, তোমরা চাইলে ওখানে খেতে পারবে। আমি মা আর মাসি ঢোকার আগে 1 কাপ করে চা কিনলাম, দিন চলে এলাম ইকো পার্কের গেট নাম্বার 4। কত রকমের বাচ্চাদের বেলুন থেকে শুরু করে খেলনার জিনিসও ছিল। তারপর আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টারে। ইকো পার্কে ঢোকার আগে পার পার্সন 30 টাকা করে তোমাকে টিকিট কাটতে হবে। টিকিট কাটার কিন্তু বেশ ভালো লাইন পড়েছিল, কিন্তু আমি আন্দাজ করেছিলাম ভিড়টা এর থেকে একটু বেশি হবে। তবে এখন বাজে সকাল 1টা, বিকেল দিক করে আশা করছি ভিড়টা আরো হবে। যদি তোমরা গেট নাম্বার 4 দিয়ে ইকো পার্কে ঢোকো তাহলে সেভেন ওয়ান্ডার্স একবারেই কাছে হবে। আবার সেভেন ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য তোমাদের আলাদা করে পার পার্সন 30 টাকা করে টিকিট কাটতে হবে। 30 টাকা করে নিয়েছে, যেটাতে আমরা ইকো পার্কের ভেতরে প্রবেশ করেছি। তারপর সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য আলাদা করে পার পার্সন 30 টাকা করে লাগছে, সেটারই টিকিট কাটতে মা এখন গেছে। টিকিটের লাইনটা ভীষণ বড়, কারণ সবাই এখানে সেভেন ওয়ান্ডার্স দেখতে আসে। তো চলো মা আগে টিকিটটা কেটে নি, তারপর আমরা সেভেন ওয়ান্ডার্স দেখতে যাবো। কি রে, তোর কেমন লাগছে ইকো পার্কে এসে? ভালো লাগছে। আমি তো ভার্চুয়াল রিয়ালিটি শোটা দেখার খুব ইয়ে। তোর ভার্চুয়াল রিয়েলিটি দেখাবো না, 3D শো দেখাবো না। আগে যেগুলো দেখতেছিস সেগুলো দেখ, আর ভালো ভালো তোকে আমি জিকে দেখাবো যে ওটা কি, মিশরের কি, রোমের কি। তারপর তুই ভালো করে ভার্চুয়াল রিয়েলিটি দেখতে পাবি, ঠিক আছে? তোমরা কি জানো ইকো পার্কের সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই সেভেন ওয়ান্ডার্স। বেশিরভাগ লোক ইকো পার্কে আসে সেভেন ওয়ান্ডার্স ঘোরার জন্য। আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবো, আর সব থেকে আশ্চর্য যে 7খানা জিনিস আছে বিশ্বে সেটা দেখবো। তো প্রথমে আমরা চলে এলাম মিশরে। মিশরের ইজিপ্টে যে পিরামিড গুলো আছে, আমরা তো ছোটবেলায় ইতিহাসের পাতায় পড়েইছিলাম। সেই আশ্চর্য জিনিসটাই আমরা ফার্স্টে দেখবো। পিরামিডের ভেতরে কিন্তু বিভিন্ন রকমের ওয়াল পেন্টিং করা ছিল, আর তার সাথে ছিল একটা মমির মডেল। আমরা যদি জাদুঘরে যাই তাহলে আসল মমি দেখতে পারবো, কিন্তু এখানে একটা মডেলের স্বরূপ মমি রাখা ছিল। মিশর থেকে আমরা ডিরেক্ট চলে যাব জর্ডান। জর্ডানের পেট্রা শহর। এই জায়গাটার কথা আমার আগে থেকে জানা ছিল না। আমি বাড়ি এসে গুগল করাতে জানতে পারি জর্ডানের এই পেট্রা শহরটা পুরোটা একটা পাহাড় কেটে বানিয়েছে।
মানে ক্যান ইউ বিলিভ ইট, কি একটা পাহাড় কেটে একটা শহর বানাচ্ছে। বেলে পাথরের এই পাহাড়টা কেটে গোটা শহরটা বানানো হয়েছিল, আর এক্সাক্ট যেমন শহরটা তারই একটা মডেল এখানে তুলে ধরা হয়েছে। পেট্রা শহরের পাশেই ঠিক একটা কৃত্রিম উপায়ে ঝর্ণা সৃষ্টি করা হয়েছে। মানে ভাবো মানুষ কতটা উন্নত হয়েছে যে কৃত্রিম উপায়ে আমরা ঝর্ণা সৃষ্টি করেছি। এই দূরের যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটাই ক্রস করে আমরা সরাসরি মিশর থেকে পেট্রা শহরে এসেছি। লুক এট দ্য ক্রাউড, বেশিরভাগ সবাই এখানে পিকনিক করতে এসছে। আমি ভেবেছিলাম এতটাই ভিড় হবে, তবে মজাও লাগছে। আর এই যে আমার ভাই, যার আবদারে এখানে আসা। কেমন লাগছে আপনার ঘুরতে? ভালোই লাগছে, সব জায়গা ঘুরছি আর ভার্চুয়াল রিয়ালিটি। এই যীশু খ্রিস্ট। তো চলো, আমাদেরকে এখন এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আমরা এই রাস্তাটা দিয়ে ওখানে যাই। এটি হচ্ছে ব্রাজিলে অবস্থিত ক্রিস্ট দ্য রেডিমার। প্রথম বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্বে শান্তি বজায় রাখার জন্য ব্রাজিলে এই স্ট্যাচুটি তৈরি করা হয়েছিল। শুধু বুঝে পোস্ট মারার জন্য দাঁড়িয়ে পড়েছে। কোথায় এই যে, আর কোথায় এই যে, দেখো কোমরে ভেঙে বেঁধে একবারে হিরো নাম্বার 1। এই দেখো 7 ওয়ান্ডার্স এর মধ্যে 2 ওয়ান্ডার্স দেখার পরে দুজনে হাঁপিয়ে গেছে, পপকর্ন নিয়ে বসে পড়েছে, বলছে আর ঘুরবে না। কি এত গল্প করছে ভগবান জানে। লোকে কি খাচ্ছে না খাচ্ছে পিকনিকে সেইগুলো দেখছে। এইবারে আমরা চলে গেলাম প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে চিলিতে অবস্থিত ইস্টার আইল্যান্ড। এই আইল্যান্ড কিন্তু পুরোটাই রহস্যময়। ইস্টার আইল্যান্ডে রয়েছে এরকম 887টা মূর্তি, কিন্তু সেই মূর্তিগুলো কিভাবে এলো, কারা আনলো, এখনো কিন্তু আমাদের কাছে অজানা। চিলি ঘুরে আমরা চলে এলাম আমাদের ভারতবর্ষের দিল্লিতে অবস্থিত শাহজাহানের তৈরি তাজমহল। এরপরেই আমরা চলে গেলাম চায়নাতে, দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখতে। তোমরা কি জানো আসল যে গ্রেট ওয়াল আছে তার দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। মানে ভাবা যায়, চাইনিজ রাজা তার জমি বাঁচানোর জন্য দ্য গ্রেট ওয়াল অফ চায়না করেছিল। বলছি দাদা, এখানে 7 ওয়ান্ডার্স এর আর কি রয়েছে? মানে 7 ওয়ান্ডার্স মানে 6টা দেখা হচ্ছে, আরেকটা কোথায়? কি আছে আরেকটা? মূর্তি দেখা হয়ে গেছে, যেটা ওখানে রয়েছে তাজমহলের পেছনে। 7 ওয়ান্ডার্স এর 6টা জায়গা দেখার পর লাস্টটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না। এটি হচ্ছে রোমের ইটালিতে অবস্থিত অ্যাম্পি থিয়েটার। এই থিয়েটারের বিশেষত্ব হচ্ছে এখানে একসাথে 50,000 জন মানুষ বসে দেখতে পারবে। সেভেন ওয়ান্ডার্স আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আসল ইকো পার্কে ঢুকবো। আমি ফার্স্ট টাইম এসে ইকো পার্ক, আগে কখনো আসিনি, আমিও জানি না ভেতরে কি কি আছে। তো যেটাই দেখবো, যে অ্যাক্টিভিটিস গুলো করবো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। ইকো পার্কের ভেতরে ঢুকে ভাইয়ের প্রথম আবদার ছিল আমাকে সাইকেল চাপাতে হবে। তো সেটাই কথা বলতে আমরা গেছিলাম, কিন্তু ওখানে ছিল বিভৎস লাইন।
500 টাকা প্রথমে তোমাদেরকে ডিপোজিট করে রাখতে হবে, আর আধ ঘন্টা তোমরা সাইকেলটা পাবে, তার জন্য লাগবে 150 টাকা। তারপর যখন সাইকেল এসে জমা দেবে, তারপর তোমাকে 500 টাকা ওরা ফেরত দিয়ে দেবে। কিন্তু যা লাইন ছিল সেখানে আমাদের 2 ঘন্টা লাইনেই দাঁড়িয়ে থাকতে হতো। তারপর আমরা চলে এলাম এই বাটারফ্লাই গার্ডেনে, কিন্তু টু বি অনেস্ট আমি একটা বাটারফ্লাই ছাড়া একটাও বাটারফ্লাই দেখতে পাইনি। এরপরেই ছিল বাটারফ্লাই গার্ডেনের ঠিক পাশে একটা বড় গার্ডেন, সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, তাদের সম্পর্কে এখানে লেখা ছিল। নো ডাউট গোটা পার্কটা ভীষণ সুন্দর ছিল, মাঝে বসার জায়গাও ছিল, চারিদিকে ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর ব্যাক ওয়ালও ছিল। দেখতে মোটেও ভালো লাগছে না ওর দেখতে, তখন থেকে বলছে কি বাজে, আমাকে খালি হাঁটিয়েই যাচ্ছিস আর হাঁটিয়েই যাচ্ছিস। ইকো পার্কের ভেতরে একটা স্ট্রিট ছিল যেখানে শাওয়ারের মতন জল পড়ছিল, তোমরা ওখানে বৃষ্টির ফিল নিতে পারবে। তবে সেটা শীতকালের জন্য একদমই ভালো না, গরমকালের জন্য ভালো, কিন্তু লোকের তো পুলক, ওরা শীতকালেও ভিজছিল। তারপর বিষ্ণুপুরের এই টেরাকোটা মন্দির দেখে আমরা হাঁটতে হাঁটতে 1 নম্বর গেট অব্দি গেলাম, যেখানে ছিল বড় একটা লেক। আমরা আপাতত এখন যাচ্ছি বড় লেকটা, আইফেল টাওয়ার দেখতে। আর সেখানেই বলো তার পাশেই রয়েছে জাপানিজ ওই মন্দির টাইপের ওটা, তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। অনেকটা হাঁটা, 4 নম্বর গেট থেকে আমরা এখন 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। আমার ভাই তো এখানে হাঁপিয়ে গেছে, আর মা আর মাসিও এখানে হাঁপিয়ে গেছে, কিন্তু আমার একবারে অনেক এনার্জি আছে। তো চলো, আর হাঁটাটাও অনেকটা, আর এখানে কোনো লেখা নেই যে এদিক দিয়ে গেলে ওইটা পাবে, এদিক দিয়ে গেলে ওইটা পাবে, সব জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। বাবা, জাপানি কোস্টা এখন এই রাস্তা দিয়ে যেতে হবে, ওই ওই কোনটাতে জাপানিজ হাউসটা আছে, আর আইফেল টাওয়ারটা ওই দেখো দূরে, ওই দূরে যেটা যেতে হবে হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো অনেকটাই দূর, আমরা এখন মিডিলে দাঁড়িয়ে আছি। এখনো জাপানিজ টাওয়ার যেতে যেতে মোটামুটি 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। তাই মাসি এখন মায়ের কাছ থেকে পারমিশন নিতে হবে, যাবি কি যাবি না। তো মাসি বলছে মাকে, মায়ের রিয়াকশন দেখি, মায়ের রিয়াকশন দেখো। रे तो एल लग गए। মায়ের রিয়াকশন মাসি এখন বোঝাচ্ছে, ওই যে ওই দিকে, আর সব বোটের লাইনের জন্য ওদিকে খুব ভিড়, খুব ভিড়, মানে কি বলবো, মারাত্মক ভিড় এখানে। তবে ইকো পার্কের ভেতরে একটা খুব ভালো জিনিস দেখলাম, যে ভেতরে তোমরা ঘটি গরম চা, ফুচকা, পাপড়ি চাট, অনেক রকমের খাবার পাবে, আর দামও মোটামুটি রিজনেবল। নিকো পার্কে যেমন তোমাদের খাবার নিয়ে ঢুকতে দেবে না, কিন্তু ইকো পার্কে কিন্তু বাইরের খাবার অ্যালাউ করে। এরপরে চলে এলাম আমরা মার্কস গার্ডেন। এখানে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন সংস্কৃতির যে মার্কসগুলো, সেখানে একটা গার্ডেনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপরে ভাইয়ের আপনারা চলে এলাম ভার্চুয়াল রিয়েলিটিতে। এখানে তোমরা যাই গেম খেলবে তার জন্য লাগবে 150। ডিউরেশন প্রত্যেকটা গেমের ক্ষেত্রে ভ্যারি করে। ভাইয়ের এটা ছিল 4 মিনিট, 4 মিনিটে 150 রুপিস। তবে ও কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে এই 3D শোটা দেখে।
ফাইনালি অনেক যুদ্ধ করে ঘর চলে এসেছি। যুদ্ধ ইন দ্য সেন্স বাসে মারাত্মক পরিমাণে ভিড় ছিল। বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি, আর রেস্ট নেওয়ার পর ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো ভাই বলল যে আমি তোর সাবস্ক্রাইবারদের সাথে আমার আজকের অভিজ্ঞতাটা শেয়ার করব। তো চলো ওর কাছ থেকে জেনে নিই যে ওর আজকে ইকো পার্ক কেমন লাগলো, কারণ ওর দাবিতে আজকে ওকে ইকো পার্ক নিয়ে গেছিলাম। তো আপনার আজকে ইকো পার্ক কেমন লাগলো? আমার মোটামুটি ভালো লাগলো, অতটা ভালো লাগে না। খুব হাঁটা ছিল, প্লাস বেশি রাইডসও ছিল না, শুধু দেখা দেখি আর চরম হাঁটা ছিল। আর এরপর আর তুই কোথায় কোথায় ঘুরতে যাবি সেটা আমাকে জানা, কারণ তুই বলেছিলি শেষেই যাবি ইকো পার্ক ঘুরতে যাবো। তোকে ইকো পার্ক আমার ঘোরানো হয়ে গেছে, আর কোথায় কোথায় ঘুরতে যাবি? কলকাতাতে তো সব কিছুই আছে, তো ভাবছি জু যাব, আর সায়েন্স সিটি, আর নিকো পার্ক। আর কোথাও বাকি রাখেনি, আছে এক সপ্তাহ আর ঘুরবে 7 দিনই, আর একদিন হেঁটেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভাইকে নিয়ে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ। আর 10,000 সাবস্ক্রাইবার যদি হয়ে যায় তাহলে এ অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবে। বাবা